অত বেশি সুন্দর দেখানোর প্রয়োজন নেই। কবিতার কথা শুনে শ্রাবণ মৃদু হেসে বলে, অবশ্য আপনি যেরকমভাবেই আমার সামনে আসুন না কেন, আপনার এই চোখ জোড়াই আমাকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। এর মাঝে আবার চুল ছেড়ে না দেওয়াই ভালো। যদি একেবারে উপরে চলে যাই, তাহলে আপনার সাথে বিয়েটা কিভাবে করব বলুন তো? শ্রাবণের কথা শুনে কবিতা তাচ্ছিল্য হাসে। মনে মনে নিজেই নিজেকে বলে, আর তো মাত্র কিছু মুহূর্ত, তারপরেই তো আপনার আর আমার পথ চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে। আপনি হয়তো আর কখনো আমার সন্ধান পাবেন না। না এত ভিড়ের মাঝে আপনার আমার কথা মনে থাকবে। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। ইচ্ছা তো আমারও ছিল আপনার সাথে সংসার করার, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবার নয়। কোন মেয়ে আপনার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েও সেটা ছেড়ে যেতে চাইবে বলুন? আমার মতো দুর্ভাগা না হলে আমাদের সংসার করা হবে না শ্রাবণ। কবিতাকে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে শ্রাবণ বলে ওঠে, কি হলো কবিতা? কি এত ভাবছেন? হানিমুনে কোথায় যাওয়া যায় সেটারই প্ল্যান করছেন বুঝি? আপনি যেখানে যেতে চাইবেন আমি আপনাকে সেখানেই নিয়ে যাব। শ্রাবণের কথা শুনে কবিতা লজ্জা পেয়ে গেল। মানুষটা যেন কেমন দিন দিন ঠোঁট কাটা স্বভাবের হয়ে যাচ্ছে। কথা বলার সময় আশেপাশে খেয়াল করেও দেখে না যে কেউ আছে কিনা। কবিতা মৃদু রাগী কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলল, কথা বলার সময় একটু আশেপাশে খেয়াল করে তারপর তো কথা বলতে পারেন। দেখেছেন কত মানুষ, যদি কেউ শুনে ফেলতো তাহলে কি ভাববে বলুন তো? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, কি আর হতো, সোজা গিয়ে আব্বু কিংবা আম্মুকে বলে দিত, ওরা ধরে বেঁধে তারপর দিয়ে দিত। আর সেটা হলে তো আলহামদুলিল্লাহ। কবিতার প্ল্যানটা কিন্তু দারুণ। এখন তো ভাবছি এই কাজটাই করতে হবে। শ্রাবণের কথা শুনে কবিতা সাবধানী গলায় বলল, একদম না, আপনি ভুলেও এই কাজ করবেন না। আরে চিল কবিতা, আমি তো মজা করছিলাম। চিন্তা করবেন না, জোর করে আপনাকে বিয়ে করব না। আপনাকে রাজি করিয়ে তবেই বিয়ে করব। ওদের কথার মাঝে সেখানে ফাহাদ এসে শ্রাবণের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, শ্রাবণ ফাহাদের উদ্দেশ্যে বলল। তুমি যাও, আমি আসছি। কথাটা বলতে ফাহাদ সেখান থেকে চলে গেল। ফাহাদ চলে যেতেই শ্রাবণ কবিতার উদ্দেশ্যে বলে, বাকি কথা পরে এসে বলছি কবিতা। কথাটা বলে শ্রাবণ চলে যেতে নিলে কবিতা পেছন থেকে একবার ওর নাম ধরে ডাকলো। শ্রাবণ। কবিতার ডাক শুনে শ্রাবণ তড়িৎ গতিতে পেছনে ফিরে কবিতার উদ্দেশ্যে বলে, কিছু বলবেন কবিতা? হ্যাঁ। উফ, কি সুন্দর করে ডাকলেন আপনি কবিতা। এভাবে একটু সবসময় ডাকতে পারেন না? পরিস্থিতি সবসময় এক থাকে না। আচ্ছা বেশ, বলুন এবার কি বলবেন। শ্রাবণ বেশ উৎকণ্ঠিত গলায় প্রশ্নটা কবিতাকে করে। তার চোখে মুখে কৌতূহল স্পষ্ট হয়ে উঠেছে। কবিতা কিছুক্ষণ শ্রাবণের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, আপনি খুব ভালো শ্রাবণ। কবিতার হঠাৎ এমন কথায় শ্রাবণ খানিকটা অবাক হলো। কবিতা তো এমন কথা বলে না কখনো তাকে, তাহলে আজ হঠাৎ করে কেন বলল? শ্রাবণ ভ্রু কুঁচকে কবিতাকে জিজ্ঞেস করলো। হঠাৎ এমন কথা বললেন কেন কবিতা? শ্রাবণের প্রশ্নের প্রেক্ষিতে কবিতা মৃদু হেসে বলল, এমনি বললাম, বলতে ইচ্ছে করলো আপনাকে। ভাবলাম পরে যদি আর সুযোগ না হয় আর একটা কথা বলবো, শুনবেন? হুম, বলুন। এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী সেই হবে যে আপনার জীবন সঙ্গী হওয়ার সুযোগ পাবে। কবিতার এই কথা শুনে শ্রাবণ মৃদু হেসে বলল, আমি সত্যি জানি না যে সব থেকে বেশি সৌভাগ্যবতী হবে কিনা, কিন্তু কথা দিলাম যদি সত্যি আমার জীবন সঙ্গী এই পৃথিবীর সব থেকে বেশি সৌভাগ্যবতী নারী হয়ে থাকে, তাহলে সেই ভাগ্যবতী নারীটা আপনি হবেন কবিতা। সেই সৌভাগ্য আমার হবে না শ্রাবণ। কবিতার কথার প্রেক্ষিতে শ্রাবণ কিছু বলতে নিলে কবিতা ওকে বাধা দিয়ে বলল, আপনি এখন যান, দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগে আপনাকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনি এখানেই থাকবেন, আমার কথা আছে আপনার সাথে। আমি এক্ষুনি আসছি, আপনি কিন্তু কোথাও যাবেন না। কবিতা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কবিতার সম্মতি পেয়ে শ্রাবণ সেখান থেকে চলে গেল। শ্রাবণ সেখান থেকে চলে যেতেই কবিতা এক কোণায় গিয়ে শুভর নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হতে ওপাশ থেকে শুভ ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে শুভ হ্যালো বলতেই কবিতা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, তোর পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? বেশি না, আর 1 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, যে জায়গার কথা বলেছিলাম আমি সেখানেই অপেক্ষা করব তোর জন্য।
কথাটা বলেই কবিতা ফোনটা রেখে দিল। তারপর কেয়ার কাছে গেল। কেয়া ওর বন্ধুদের সাথে সেলফি তুলতে ব্যস্ত ছিল। কে আপু? কবিতার আওয়াজ পেয়ে কেয়া ওর দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আরে কবিতা, তুমি কোথায় ছিলে বলো তো? তোমার সাথে তো আমার একটা সেলফি তোলা হয়নি। এসো এসো, তোমার সাথে কয়েকটা সেলফি তুলবো। কেয়া ওর হাতে ধরে টেনে নিয়ে যেতে ধরলে কবিতা ওকে বাধা দিয়ে বলে। আপু পরে ছবি তুলবো, আগে তোমার সাথে একটু কথা বলি। কবিতার কথা শুনে কেয়া থেমে গিয়ে ওর উদ্দেশ্যে বলে, হ্যাঁ বলো, কি বলবে? আসলে আপু, অনেকদিন থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আজ কেন যেন হুট করে বলতে মন চাইলো। কথাটা বলে কবিতা হুট করে কেয়াকে জড়িয়ে ধরল। কবিতার হঠাৎ এহেন কাণ্ডে কেয়া একটু চমকালো। কবিতা কেয়াকে জড়িয়ে ধরেই বলল, তুমি খুব ভালো কে আপু। দেখা হওয়ার পর থেকে তুমি সব সময় আমাকে আগলে রেখেছো, বড় বোনের মতন শাসন করেছো, আমার যত্ন নিয়েছো, আমার খেয়াল রেখেছো, সবসময় আমাকে অনুভব করিয়েছো যে আমি এই পরিবারের একজন। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আপু। আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। কথাটা বলেই কবিতা কেয়াকে ছেড়ে দিল। কেয়া অবাক কণ্ঠে কবিতার উদ্দেশ্যে বলল। হঠাৎ এসব কথা কেন বলছো কবিতা? কবিতা স্মিত হেসে বলল, এমনি বললাম আপু, বললাম না অনেকদিন থেকেই বলতে চাইছিলাম, কিন্তু বলা হয়ে উঠছিল না। আজকে হঠাৎ করে বলতে মন চাইলো, তাই ভাবলাম বলেই দিই। ও তাহলে ঠিক আছে। আচ্ছা আপু, তুমি ছবি তোলো, আমি একটু ওদিকটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কথাটা বলেই কবিতা সেখান থেকে চলে গেল। কিন্তু কেয়া কেন যেন কবিতার এই কথাগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। আবার অস্বাভাবিকই বা কি হতে পারে সেটাও বুঝতে পারছে না। কেয়া পরে ভাবলো সে হয়তো একটু বেশি ভাবছে, তাই আর এ নিয়ে বেশি মাথা ঘামালো না। বেশ অনেকটা সময় ধরে শ্রাবণ কবিতাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। অনেককে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ কবিতা কোথায় সেটা বলতে পারেনি। কেউ খুঁজে পাচ্ছে না। শ্রাবণের কেন যেন অস্থির লাগছে হঠাৎ করে। হুট করে কবিতার জন্য খুব চিন্তা হচ্ছে। কেন যেন মনে হচ্ছে তখন কবিতা তাকে অন্য কিছু হয়তো বলতে চেয়েছিল। কাব্য আর সাফার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান ছিল আজ বাড়িতে। বেশি মানুষজন না থাকলেও খুব কম মানুষজনও না। বাড়িতে এত মানুষের আয়োজন করার ফলে কোথাও যেন একটু দাঁড়ানো জায়গা পাচ্ছে না কেউ। এই ভিড়ের মাঝে অবশেষে শ্রাবণ কেয়াকে খুঁজে পেল। কাব্যদের কাছে কেয়া বসে আছে। শ্রাবণ গিয়ে ব্যস্ত কণ্ঠে কেয়াকে জিজ্ঞেস করলো। কেয়া, কবিতা কোথায়? কেয়া একটু ভেবে বলল, আমি তো জানি না, একটু আগে ও এসেছিল আমার কাছে। এরপর বলল যে ওই দিকটায় নাকি দেখে আসতে যাচ্ছে। আমি পুরো বাড়ি খুঁজে নিয়েছি, কবিতা কোথাও নেই। শ্রাবণের কথা শুনে কাব্য অবাক কণ্ঠে বলল, ভালো করে খুঁজে দেখো। অনুষ্ঠান বাড়ি হয়তো কোথাও কোনো কাজে ব্যস্ত আছে, কই যাবে না হলে? না ভাই, বুঝতে পারছো না। আমি বললাম তো, আমি ওনাকে অনেকক্ষণ থেকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ ওনাকে দেখেনি। তাহলে যাবে কোথায়? শ্রাবণ একটু ভেবে বলল। আমার মনে হচ্ছে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। শ্রাবণের এই কথার প্রেক্ষিতে উপস্থিত সবাই যেন অবাক না হয়ে পারল না। কাব্য অবাক কণ্ঠে বলল, কি বলছিস এসব? বাড়ি ছেড়ে কেন যাবে? কে বললো তোকে? কেউ বলেনি ভাই, কিন্তু উনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। তুমি জানো, একটু আগে আমি ওনার সাথে ছিলাম। উনি আজ কেমন যেন অদ্ভুত সব কথা বলছিলেন। আমার তখনই বোঝা উচিত ছিল। আমি কেন বুঝলাম না? এখন আমি কোথায় খুঁজবো যদি আমি না পাই ওনাকে? শ্রাবণের কথা শুনে পাশ থেকে কেয়া বলে ওঠে, ঠিক বলেছিস শ্রাবণ, ও আমাকেও আজ কেমন যেন সব অদ্ভুত কথা বলছিল হুট করে এসে। কেয়ার কথা শুনে শ্রাবণ প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তোকে কি বলেছে? আর বলিস না, এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমি নাকি অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসে, এসবই। ওর কথা শুনে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু তখন বুঝতে পারিনি। কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে সত্যি কবিতা ও বাড়ি ছেড়ে চলে গেছে। ওদের কথাবার্তার মাঝে সেখানে সজীব সরোয়ার উপস্থিত হলেন। সবার চিন্তিত মুখ দেখে শ্রাবণের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে শ্রাবণ? শ্রাবণ ওনার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আব্বু কবিতা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। শ্রাবণের কথা শুনে যেন সজীব সরোয়ার অবাক না হয়ে পারলেন না।
কে বলল তোমাকে? আর ও কেন চলে যাবে বাড়ি ছেড়ে? শ্রাবণ মৃদু রাগী কণ্ঠে বলল। কয়েকদিন হলো ওনাকে উঠতে বসতে যে অপমানটা সহ্য করতে হচ্ছে, তারপরে উনি আর কিভাবে এ বাড়িতে থাকতেন বলো? কথাটা বলে শ্রাবণ ওর বন্ধুদের উদ্দেশ্যে বলল। তাড়াতাড়ি চল, কবিতাকে খুঁজতে হবে। কাব্য ওদের সাথে যেতে চাইলে শ্রাবণ বাধা দিল। যাওয়ার আগে শ্রাবণ সজীব সারোয়ারকে উদ্দেশ্য করে বলল। আর যদি আমি কবিতাকে খুঁজে না পাই কিংবা কবিতার কোনো ক্ষতি হয়ে যায় আব্বু, যারা এর জন্য দায়ী আমি তাদের কাউকে ছাড়বো না, তোমাকে বলে দিলাম। আর একটা কথা, যতক্ষণ না আমি কবিতাকে পাবো আমি বাড়ি ফিরবো না। ওনাকে পেলে তবেই বাড়ি ফিরবো। কথাটা বলেই শ্রাবণ সেখান থেকে চলে গেল। সজীব সারোয়ার যেন আজ তার ছেলের চোখে অন্য কিছু দেখলেন। এতদিন অবশ্য কিছুটা আন্দাজ করেছিলেন, কিন্তু আজ যেন তিনি নিশ্চিত হয়ে গেলেন। এখন তার ধারণাটা ঠিক না ভুল সেটাই জানার অপেক্ষা। এই শ্রাবণ, কোথায় খুঁজবো কবিতাকে? ও কোন দিকে গিয়েছে বা যেতে পারে, কিছুই তো আমরা জানি না। সোহেলের কথা শুনে শ্রাবণ ব্যস্ত ভঙ্গিতে বলল। আমি কিচ্ছু জানি না সোহেল, আমি শুধু এতটুকু জানি যে করে হোক আমার কবিতাকে খুঁজে বের করতেই হবে। ওনার নম্বরে ডায়াল করছি, রিং হয়ে যাচ্ছে কিন্তু রিসিভ করছেন না। আমার মনে হয় উনি এখনো বেশি দূর যেতে পারেননি। শোন, আমরা প্রত্যেকে যদি এক এক দিকে খুঁজি তাহলে ওনাকে পেয়ে যাব। কথাটা বলেই সবাই আলাদা রাস্তায় গেল কবিতাকে খুঁজতে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয় মানুষকে প্রত্যেকটা মুহূর্তে তাড়া করে বেড়ায়। মনে হয় এই বুঝি সে হারিয়ে গেল আমাদের কাছ থেকে, আমরা তাকে আগলে রাখতে পারলাম না নিজের কাছে। তাকে নিয়ে দেখা স্বপ্নগুলো হয়তো আমাদের অপূর্ণই রয়ে গেল। এই ভয়টা না খুব ভয়ঙ্কর। এই ভয়টা আমাদের শেষ করে দিতে পারে। যে আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে। এই ভয়টা যে ঠিক কতটা মারাত্মক সেটা এখন শ্রাবণ বুঝতে পারছে। হন্য হয়ে চারদিকে কবিতাকে খুঁজে বেড়াচ্ছে। একেই তো কবিতা এই শহরটা এখনো ভালোভাবে চিনে উঠতে পারেনি। বাড়ি থেকে কলেজ, আবার কলেজ থেকে বাড়ি, এতটুকুই কবিতার পথ। তাও একা যায় না, শ্রাবণ আর কেয়ার সাথেই যায়। সেখানে রাতের বেলা মেয়েটা কোথায় গেল একা একা? কোনো বিপদ কোথায় লুকিয়ে আছে সেটা তো কেউ জানে না। শ্রাবণের এখন বড্ড ভয় করছে, সাথে নিজের উপর রাগও হচ্ছে। সে কেন তখন বুঝতে পারলো না কবিতার কথার মানে? কেন তাকে তখন কবিতাকে ছেড়ে চলে গেল? যদি তখন কবিতার কথা বুঝতে পারতো তাহলে তো আর এই ঘটনাটা ঘটতো না। না কবিতা বাড়ি থেকে চলে আসার সুযোগ পেত, আর না তার কবিতাকে হারানোর ভয় কাজ করত। সত্যিই যদি কবিতা তার জীবন থেকে হারিয়ে যায়, যদি শ্রাবণ আর কবিতাকে কখনো খুঁজে না পায়, না, শ্রাবণ আর ভাবতে পারলো না। মুহূর্তের মাঝে শ্রাবণের চোখ জোড়ায় কেমন যেন ঝাপসা হয়ে এলো। শ্রাবণ নিজেকে শক্ত রাখতে চাইছে কিন্তু পারছে না। না চাইতেই চোখ জোড়া জলে ভরে উঠছে। শ্রাবণ শার্টের হাতায় চোখ জোড়া মুছে নিল, নিজেই নিজেকে সাহস জোগালো। না কবিতা, আমি আপনাকে হারিয়ে যেতে দেব না। দেখবেন আমি ঠিক খুঁজে নেব আপনাকে। শ্রাবণের মনে হলো একবার বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে খোঁজা দরকার। কেননা কবিতা এটা খুব ভালোভাবেই জানে যে যদি কবিতা বগুড়া শহরে লুকিয়ে থাকে তাহলে শ্রাবণরা ওকে খুঁজে বের করতে অসুবিধা হবে না খুব একটা। কিন্তু যদি কবিতা বগুড়ার বাইরে চলে যায় তাহলে শ্রাবণ হয়তো আর ওকে খুঁজে পাবে না। শ্রাবণ বাস স্ট্যান্ডের দিকে গেল, ফোন করে বাকিদেরকেও সেখানে আসতে বলল। অনেক খোঁজার পরেও বাস স্ট্যান্ডে কবিতাকে পেল না। সবাই আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। শ্রাবণের আজ এই পথটা বড্ড লম্বা মনে হচ্ছে। পথটা যেন শেষই হতে চাইছে না। তার মনের মাঝে যে ভয় কাজ করছে, বারবার শুধু একটাই কথা মনে পড়ছে, দেরি যেন না হয়ে যায়। এরই মাঝে আবারও আরেক বিপত্তি বাঁধল। শহরের এই জায়গাটায় অতিরিক্ত মানুষজন আর যানবাহনের আনাগোনার ফলে বেশিরভাগ সময় জ্যাম লেগেই থাকে। শ্রাবণরা আর গাড়িতে বসে না থেকে গাড়ি থেকে নেমে হাঁটা দিল। কেননা জ্যামের মধ্যে বসে না থেকে হেঁটে গেলে হয়তো তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে। সবাই হাঁটলেও বলতে গেলে শ্রাবণ দৌড়াচ্ছে। হঠাৎই শ্রাবণ খেয়াল করলো তার থেকে ঠিক 10 হাতের মতো দূরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। অন্ধকারে খুব একটা স্পষ্ট বোঝা না গেলেও শ্রাবণ পেছন থেকে দেখে আন্দাজ করতে পারলো যে মেয়েটাই কবিতা। কেননা কবিতার পরনে ঠিক যেমন শাড়ি ছিল, আবছা আলোতে শ্রাবণ যতটুকু বুঝতে পারছে ওই মেয়েটার পরনেও ঠিক তেমনই শাড়ি রয়েছে। আর তাছাড়া মেয়েটাকে পেছন থেকে দেখে কবিতার মতোই লাগছে। আর শ্রাবণ কিনা তার কবিতাকে চিনতে ভুল করবে? অসম্ভব। শ্রাবণ কবিতার নাম ধরে জোরে একবার ডাক ছুড়ল। ডাকটা কানে যেতেই মেয়েটা যেন 2 সেকেন্ডের জন্য একটু থমকালো, কিন্তু পেছনে ফিরে তাকালো না।
বরং পূর্বের চেয়েও গতি বাড়িয়ে হাঁটতে লাগলো। শ্রাবণ এবার যেন নিশ্চিত হয়ে গেল যে এটাই কবিতা। পুনরায় বলল, কবিতা, দাঁড়ান বলছি। এভাবে কিন্তু আপনি আমার থেকে পালিয়ে যেতে পারবেন না কবিতা। কবিতার কান অব্দি শ্রাবণের কথাগুলো গেল ঠিকই, কিন্তু কবিতা থামলো না। কবিতা এবার দৌড় লাগালো। ওর পেছনে পেছনে শ্রাবণও দৌড় লাগালো। দৌড়াতে ধরে শাড়ির কুচির সাথে পা আটকে কবিতা হুড়মুড়িয়ে পড়ে গেল। উঠে আবারও দৌড়ানোর আগে সেখানে শ্রাবণ চলে এলো। চিন্তিত গলায় কবিতাকে বলল, আপনি ঠিক আছেন কবিতা? কবিতা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। শ্রাবণ ব্যস্ত কণ্ঠে ওর হাত দেখতে চাইলে কবিতা হাত দেখাতে আপত্তি জানালো। শ্রাবণ এবার ধমকে দিয়ে বলল, একদম চুপ। কিছু বলি না বলে মাথায় উঠে গেছেন, তাই না? চুপচাপ হাত দেখান। শ্রাবণের ধমক শুনে কবিতা চুপচাপ নিজের হাতটা দেখালো। হাতের তালুর কাছে কিছুটা অংশের চামড়া উঠে গেছে। শ্রাবণ একবার রাগের দৃষ্টিতে কবিতার দিকে তাকিয়ে পকেট থেকে রুমাল বের করে ওর হাতে বেঁধে দিল। এদিকে শ্রাবণ রেগে যাওয়া দেখে বাকিরা কিছু বলারও সাহস পাচ্ছে না, কেননা শ্রাবণ সহজে রাগে না। কিন্তু একবার রেগে গেলে ওর রাগ কমতে অনেকটা সময় লাগে। শ্রাবণ হাত ধরে কবিতাকে দাঁড় করিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, হয়েছে আপনার কানামাছি খেলা? কবিতাকে চুপ থাকতে দেখে শ্রাবণ পুনরায় রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, হয়েছে আপনার কানামাছি খেলা? শ্রাবণের এবারের ধমকটা শুনে কবিতা কেঁপে উঠল। কবিতাকে চুপ থাকতে দেখে শ্রাবণের রাগ যেন আরো বেড়ে গেল। রাগী কণ্ঠে কবিতার উদ্দেশ্যে বলল, একদম চুপ করে থাকবেন না কবিতা। আমি কিছু প্রশ্ন করেছি, আপনাকে উত্তর দিন। আপনার সাহস কিভাবে হলো আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে একা বের হওয়ার? শ্রাবণের ধমক শুনে কবিতা কাঁপা কাঁপা গলায় বলল, আমার ইচ্ছে হয়েছিল, আমি বের হয়েছি। এর জন্য আপনাকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আপনি অবশ্যই আমাকে জবাবদিহি করতে বাধ্য, এবং আপনি দিবেন আমাকে জবাব। উত্তর দিন, কার অনুমতি নিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন? কবিতাকে নীরব থাকতে দেখে শ্রাবণ পাশে দাঁড়ানো কেয়াকে বলল, ওনাকে কথা বলতে বল কেয়া। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বাড়ি থেকে একা একা বেরোনোর সাহস হয়েছে, আর আমার উত্তর দেওয়ার সাহস হচ্ছে না। কেয়া শ্রাবণকে শান্ত হতে বলল, এটা একটা পাবলিক প্লেস শ্রাবণ, এখানে এসব নিয়ে আলোচনা না করাই ভালো। বাড়ি চল, তারপর ওখানে গিয়ে যা আলোচনা করার করব। কেয়া এবার কবিতাকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, আর তুমি কিন্তু এই কাজটা একদমই ঠিক করোনি কবিতা। এখন চুপচাপ আমাদের সাথে বাড়ি চলো। না, আমি বাড়ি ফিরবো না। কবিতার এই কথা শুনে শ্রাবণের রাগ যেন আরো 4 গুণ বেড়ে গেল। কবিতার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, বাড়ি ফিরবেন না তো কি সারা রাত রাস্তায় কাটানোর ইচ্ছে আছে? বাড়াবাড়ি করবেন না কবিতা, চুপচাপ বাড়ি ফিরে চলুন। কবিতা শ্রাবণের দিকে দৃষ্টিপাত করে শান্ত অথচ ধীর গলায় বলল, আমি তো বললাম শ্রাবণ যে আমি বাড়ি ফিরবো না। শুভ আমায় নিতে আসছে, আমি ওর সাথেই যাব। ও, এই ব্যাপার তাহলে। শুভ আসছে আপনাকে নিতে? হ্যাঁ। শ্রাবণ এবার কবিতার দুবাহু চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, আপনার ওর সাথে যেতে সমস্যা নেই, কিন্তু আমার সাথে যেতে সমস্যা আছে। কিন্তু কেন বলুন তো? ও কে হয় আপনার? কবিতা নির্বিকার ভঙ্গিতে বলল, ও আমার অনেক কাছের একজন। ও আমার কাছে অনেক দামি একজন মানুষ, অনেক মূল্যবান একজন কেউ। আমার থেকেও বেশি কাছের? আপনার কাছে ওর মূল্য আমার থেকেও বেশি? হ্যাঁ। আমার চোখে চোখ রেখে কথাটা বলুন কবিতা। কি হলো, তাকান আমার দিকে। কবিতা এক ঝটকায় শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শ্রাবণের উদ্দেশ্যে বলল, কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে। বলছি তো আমি আপনার সাথে যাব না। কেন বারবার আমার পিছু পিছু চলে আসেন বলুন তো? কবিতার এই প্রশ্নের প্রেক্ষিতে শ্রাবণ অসহায় কণ্ঠে বলল, আপনি বোঝেন না আমি কেন বারবার আপনার পিছু পিছু চলে আসি? আমি ভালোবাসি আপনাকে কবিতা। আমার ভালোবাসা আপনাকে আপনার পিছু পিছু ছুটে আসতে বাধ্য করে। ভুলে যান আমাকে, ভালোবাসতে হবে না আমাকে। আমি অন্যের স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন দেখতে পারবো না শ্রাবণ। অন্যের চোখের জলের বদলে আমি কখনোই নিজের সুখ কিনতে পারবো না। আমি পারবো না অন্যের ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে সারা জীবন কারোর চোখে অপরাধী হয়ে থাকতে। চলে যান আপনি। আমি ভালোবাসি না আপনাকে, বুঝতে পেরেছেন? আমি ভালোবাসি না আপনাকে। কবিতা, কোথায় তুই? আমি তো তোর দেওয়া ঠিকানা কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর তো কোনো দেখাই নেই।
শুভ কথাগুলো কবিতা ভেবেই বললেও আসলে ফোনটা রিসিভ করেছে শ্রাবণ। শুভর কথাগুলো শুনে শ্রাবণ গম্ভীর গলায় শুভর উদ্দেশ্যে বলল, তোমার ফোনে একটা ঠিকানা পাঠাচ্ছি, সেই ঠিকানায় চলে এসো। কবিতার পরিবর্তে কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে শুভ একটু চমকে উঠল। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলো যে কণ্ঠটা শ্রাবণের, তখন একটু ভয় পেল। শুভ মৃদু ভীত গলায় বলল, কবিতা কি আপনাদের সাথে আছে? শ্রাবণ পুনরায় গম্ভীর গলাতেই বলল, আমার সাথে আছে। কেন, কোনো সমস্যা তোমার? না না, সমস্যা কেন হবে? ও বরং যখন আপনার সাথে আছে আমি না হলে আবার ঢাকায় ফিরে যাই। আমি যেখানে আসতে বললাম চুপচাপ সেখানে চলে এসো। আমি যেন দ্বিতীয়বার না না শুনি। শ্রাবণের এই কথার প্রেক্ষিতে শুভ সত্যি কিছু বলতে পারল না। শুভ কবিতাকে অনেকবার করে বুঝিয়ে বলেছিল যে শ্রাবণদেরকে জানিয়ে তারপর না হয় কবিতাকে ওর সাথে নিয়ে আসবে, কিন্তু কবিতা কোনোভাবেই রাজি হয়নি। এখন নিশ্চয়ই কবিতা পালাতে গিয়ে ধরা পড়ে গেছে শ্রাবণদের হাতে। শুভ ভাবলো তার একবার নিজ থেকে ক্ষমা চাওয়া উচিত শ্রাবণদের কাছে। আর তাছাড়া কবিতার সাথেও অনেকদিন হলো দেখা হয় না। শুভ আগে পিছে আর কিছু না ভেবে শ্রাবণের দেয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি ফিরতে একসঙ্গে সবার প্রশ্নের মুখোমুখি হয়ে ঘাবড়ে গেল কবিতা। সবার একটাই প্রশ্ন, সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। কবিতাকে দেখতে পেয়ে যে মানুষটা সব থেকে বেশি খুশি হয়েছে তিনি হলেন শ্রাবণের মা। খুশি হলেও অবশ্য তিনি কবিতার সামনে এখন তার খুশিটা প্রকাশ করলেন না, বরণ মুখে রাগী ভাবটা ফুটিয়ে গম্ভীর গলায় কবিতার উদ্দেশ্যে বলল, তুমি কার বাড়িতে থাকো? কবিতা কাঁপা কাঁপা গলায় উত্তর দিল। কে আপুদের বাড়িতে। সোমা সারোয়ার পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাকে এখানে নিয়ে এসেছে কে? কে আপুরা? তুমি কাদেরকে ভরসা করে এখানে এতদিন ছিলে? আপনাদের সবাইকে। তাহলে তোমার সব বিষয়ের সাথে যখন আমরা জড়িত, তুমি অন্যদের কথা শুনে কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কবিতা? কেন তুমি আমাদের অপমান করলে বলো? সোমা সারোয়ারের প্রশ্ন শুনে কবিতা অনুশোচনার স্বরে বলল, আসলে আন্টি, আমি আপনাদের অপমান করতে চাইনি। আমার নেই, স্পর্ধাই নেই আপনাদেরকে অপমান করার। আমি কারোর কথা শুনে চলে যাইনি আন্টি। আমি চলে গিয়েছিলাম আপনাদের সবার ভালোর জন্যই। কবিতার এই কথা শুনে শ্রাবণ রাগী কণ্ঠে বলে উঠল, মিথ্যা বলছেন কেন? সত্যিটা বলুন না, যে কারো কথা শুনেই আপনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। শ্রাবণের কথা শুনে সজীব সারোয়ার জিজ্ঞাসু গলায় শ্রাবণকে প্রশ্ন করলেন। কার কথা শুনে চলে গিয়েছিলি কবিতা? শ্রাবণ কিছু বলতে নিবে তার আগে রিমা বেগম ঝাঁঝালো গলায় বলে ওঠেন, আবার নতুন নাটক শুরু করেছে এই মেয়ে। একটা অনুষ্ঠান বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিল। নতুন আত্মীয়দের সামনে আমাদের মুখ থাকলো না। আর তোমাদেরকেও বলি, একটা বাইরের মেয়েকে এতটা মাথায় তোলার কি আছে? গিয়েছিল, ভালো হয়েছিল, ঘাট থেকে বোঝা নেমে গিয়েছিল, আবার গিয়ে সে বোঝা টেনে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? রিমা বেগমের কথা শুনে শ্রাবণ রাগান্বিত কণ্ঠে তার উদ্দেশ্যে বলল, খালামণি, আমি আপনাকে বারণ করেছিলাম যে আপনি কবিতার ব্যাপারে কোনো কথা বলবেন না। ওনাকে অপমান করার অধিকার আপনার নেই। আর উনি আমাদের কারোরই বোঝা নন। এসব অযথা এসব আজে বাজে কথা বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা কমাতে বাধ্য করবেন না। আমি কবিতার ব্যাপারে আপনি কেন কারো কাছ থেকে একটাও নেগেটিভ কথা শুনতে রাজি নই। আর কবিতা কোনো নাটক করছে না। নাটক যা করার সেটা তো ফিহা করেছে। আর আমি খুব ভালো করেই জানি যে আপনি ওই নাটক সম্বন্ধে ভালোভাবেই জানতেন। এখন কি নিজের আর নিজের মেয়ের দোষ ঢাকতে ওনাকে অপরাধী বানাতে চাইছেন? সোমা সারোয়ার এবার শ্রাবণের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কি করেছে ফিহা শ্রাবণ? শ্রাবণ কিছু যেই না বলতে নিবে ওকে কবিতা বাধা দিতে গেল, অমনি শ্রাবণ ওকে একটা ধমক দিয়ে বলল, একদম চুপ কবিতা। আপনি তখনই কথা বলবেন যখন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, কিংবা আমি আপনাকে কথা বলতে বলবো। তার আগে যদি আপনি একটা উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না কবিতা। শ্রাবণ এবার তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, ফিহা কবিতাকে খুবই ভদ্রভাবে অপমান করেছে। ফিহা কবিতাকে খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছে যে উনি আমাদের কাছে বোঝা, উনি আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। আরও অনেক কিছু আজে বাজে কথা বলেছে, সেগুলো আমি এখন আর বললাম না। মা, এখন আমায় তুমি বলো, ফিহাকে এই সাহস কে দিয়েছে যে ও কবিতাকে এইভাবে অপমান করে? শ্রাবণের কথার প্রেক্ষিতে রিমা বেগম জোর গলায় বললেন, একদম মিথ্যা অপবাদ দিবি না আমার মেয়ের নামে শ্রাবণ।
আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি। রিমা বেগমের এই কথা শুনে পাশে দাঁড়ানো কাব্য মুখে হালকা হাসি এনে ব্যঙ্গাত্মক গলায় বলল, আসলে খালামণি ব্যাপারটা শিক্ষার নয়, অত ছোট মানুষ, যা দেখবে তাই শিখবে। আসলে ওর মা মানে আপনি সারাদিন কবিতাকে এসব বলতে থাকেন, তাই বেচারি ওর উপরে প্রভাব পড়ে গেছে, এই আর কি, এর থেকে বেশি কিছু না। এদিকে কবিতা শুধু অসহায় দৃষ্টিতে শ্রাবণের দিকেই তাকিয়ে আছে। কোন পরিস্থিতিতে তার কিছুই করার থাকে না, হয় তাকে সবাই কথা শোনাতে থাকে, না হলে তার জন্য অন্যদের কথা শুনতে হয়। পরিস্থিতি যেমনই হোক, কথা কবিতাকেই শুনতে হবে। সব কিছু সবসময় কবিতার সাথে সম্পর্কিত থাকে। সমাজ আর হয়তো কবিতার অস্বস্তিটা বুঝতে পারলেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, এখন এইসব কথা বাদ দাও, পরে এ নিয়ে আলোচনা করা যাবে। কেয়া, কবিতাকে ঘরে নিয়ে যা তো মা। আদেশ পেতে কেয়া কবিতাকে নিয়ে তার রুমে চলে গেল। কবিতা সেখান থেকে চলে যেতেই সোমা সরোয়ার তার বোনের উদ্দেশ্যে বলল, এই কাজটা কিন্তু ঠিক হয়নি আপা। আমরা কবিতাকে ভালোবেসে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি। যেখানে আমরা কেউ ওকে এই কথাটা মনে করাই না, সেখানে প্রতিনিয়ত তোমাদের থেকে ওর এই কথাটা শুনে কেমন লাগতে পারে আপা। আর ফিহা যদি সত্যি এমনটা করে থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড অন্যায় করেছে। আমি কিন্তু কবিতা, ফিহা কিংবা কেয়া তিনজনের মাঝেই কোনো পার্থক্য করি না। বরং বলতে পারো, মায়া জিনিসটা আমার কবিতার উপরে বেশি কাজ করে আজকাল। ওই মেয়েটা বড় দুর্ভাগা আপা, ও কোনোদিনও সুখ পায়নি। ওর নিজের আপন বলতে কখনোই কেউ ছিল না। সে মেয়েটার চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েও না আপা। ওকে ভালো না বাসতে পারলে কিন্তু ওকে একটা অনুভব করিও না যে ও ভালোবাসা পাওয়ার যোগ্য না। ওকে সম্মান নাই করতে পারলে কিন্তু ওকে এটা অনুভব করিও না যে ও ঘৃণারই যোগ্য। সোমা সরোয়ার এবার শ্রাবণের উদ্দেশ্যে বলেন, তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। শ্রাবণের মোটেও ইচ্ছে করছে না এখান থেকে চলে যেতে, কিন্তু যেটা ইচ্ছে করছে সেটাও তো করতে পারবে না। তার মন তো চাইছে কবিতাকে জড়িয়ে ধরে কাঁদতে। কবিতাকে বলতে ইচ্ছে করছে যে ওকে হারানোর ভয় ঠিক কতটা অসহায় করে তুলেছিল শ্রাবণকে। শ্রাবণ কিভাবে পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছিল, সেগুলো বলতে ইচ্ছে করছে খুব করে, কিন্তু সেসবের কিছুই সম্ভব না। শ্রাবণ সেখান থেকে চলে যেতে নিলে পেছন থেকে সজীব সারোয়ার গম্ভীর কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলেন, ফ্রেশ হয়ে আমার রুমে এসো, দরকারি কথা আছে তোমার সাথে। শ্রাবণ শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। সে হয়তো আন্দাজ করতে পেরেছে যে তার বাবা তাকে কেন ডাকলো। সেও মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল সবটা সত্য বলার জন্য। সত্যটা যখন এক না এক সামনে আসবেই, তাহলে সেদিন আজই না কেন। যদি তার বাবা তাকে কবিতার বিষয়ে কোনো প্রশ্ন করে, তাহলে শ্রাবণ ঠিক করলো সে একটাও মিথ্যে কথা বলবে না। তার অনুভূতির সম্পর্কে সবটা সত্য বলে দিবে, এবং শ্রাবণের ওর বাবার উপর পূর্ণ আস্থা আছে যে উনি নিশ্চয়ই শ্রাবণকে বুঝবেন। শ্রাবণ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই শুভ চলে এসেছে। আজকাল এই শুভ নামটা শুনলে শ্রাবণের কেন যেন প্রচণ্ড রাগ হয়। শ্রাবণ যেন এই নামটা সহ্যই করতে পারে না। আর আজকে যখন কবিতা শ্রাবণের আগে শুভর নাম নিল, তারপর থেকে তো শ্রাবণের আরও সহ্য হচ্ছে না। শ্রাবণের এই শুভকে দেখার খুব ইচ্ছে। ওর আর কবিতার সম্পর্কটা ঠিক কেমন সেটা একদম সামনাসামনি দেখতে চায় শ্রাবণ। শ্রাবণ কাব্যর সাথে ওদের ফ্ল্যাটে আসে। এসে যে দৃশ্যটা দেখলো সেটা শ্রাবণের একদম পছন্দ হলো না। শুভ আর কবিতা ড্রয়িং রুমের সোফায় বসে হাসতে হাসতেই গল্প করছে। কবিতাকে হাসতে দেখে তৎক্ষণাৎ শ্রাবণের মাথায় কিছু প্রশ্ন এলো। আপনি যখন আমার সাথে কথা বলেন তখন তো এতটা হাসেন না কবিতা। আপনি তো আমার সাথে এতটা প্রাণোচ্ছলভাবে থাকেন না, এতটা নিঃসংকোচে দ্বিধাহীনভাবে তো আপনি আমার সাথে কথা বলেন না। তাহলে কি সত্যি আপনার জীবনে আমার থেকে ওই শুভর জায়গাটা আগে? এদিকে শ্রাবণের চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন আবার? ভেতরে চল। কাব্যের কথায় যেন শ্রাবণ নিজের সম্বিত ফিরে পেল। কাব্যের কথায় সায় জানিয়ে ভেতরে এলো। ওদেরকে দেখতে পেয়ে শুভ আর কবিতা নিজেদের কথোপকথন থামালো। উঠে দাঁড়িয়ে শুভ শ্রাবণের দিকে নিজের হাত বাড়িয়ে দিল কর্মর্ধনের জন্য। এদিকে শ্রাবণ যেন সেসব কোনো খেয়ালই নেই। শ্রাবণ এখন বেশ গম্ভীরভাবেই শুভকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। ছেলেটা দেখতে মন্দ নয়, শ্যামলা গায়ের রং, কোকড়ানো উস্কো খুস্কো চুল, পরনের শার্টের প্যান্ট। দেখতে ভয়ঙ্কর সুন্দর বলা না গেলেও খুব যে খারাপ সেটাও বলা যাবে না, পছন্দ হওয়ার মতো। এদিকে শ্রাবণকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভর যেন অস্বস্তি হচ্ছে।
কাব্য পুনরায় শ্রাবণের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে রে শ্রাবণ তোর? যেখানে যাচ্ছিস আটকে থাকছিস 7 ঘন্টার জন্য? কাব্যের কথায় শ্রাবণের যেন হুঁশ ফিরে এলো। সাথে নিজের আচরণের কারণে একটু লজ্জিত বোধ করলো। মুখে হালকা হাসি এনে শুভর দিকে হাত বাড়িয়ে দিল। আরও টুকটাক কিছু কথাবার্তা বলে শুভ অনুশোচনা স্বরে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আসলে ভাই আমি লজ্জিত